বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, একাদশ জাতীয় সংসদের নির্বাচনের চূড়ান্ত ফলাফল ইতিমধ্যেই ঘোষিত হয়েছে এবং এক অভূতপূর্ব নির্বাচন, অভূতপূর্ব ফলাফল, একচেটিয়া বিজয় বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেতৃত্বাধীন মহাজোটের। বিরোধী পক্ষের জন্য ফলাফলের এক সুনামি বা মহা বিপর্যয় বলা যেতে পারে এবং এই ফলাফলের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো এবং টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা দিক নিয়ে এবং সামনে যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে সেই সরকারের ভবিষ্যতের নানা ক্রিয়াকর্ম নিয়ে কী ধরনের চ্যালেঞ্জ তাদেরকে মোকাবেলা করতে হবে, কি তারা করবেন, কি তারা করতে পারবেন না, কিংবা কী ধরনের সরকার গঠিত হতে যাচ্ছে সেই সব বিষয় নিয়ে এবং কেমন সংসদ হতে যাচ্ছে সেই সব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সিনহা এম এস সাইদ, তারপরে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপব চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক এবং উন্নয়ন অন্বেষণের চেয়ারপারসন অর্থনীতিবিদ ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এবং তারপরে রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস ভাইস চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। স্বাগত আপনাদের চারজনকে স্টুডিওতে। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, পর্যবেক্ষক হিসেবে আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। কেমন নির্বাচন হলো, কেমন ফলাফল হলো? আপনি আপনার সূচনা বক্তব্যে যে বিশেষণগুলো ব্যবহার করেছেন তা সবই আমি মনে করি রেলেভেন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট। এরকমের একটা ভূমিধস বিজয় ঘটবে এটা বিরোধী শিবিরের কেউ আমার মনে হয় না কল্পনা করেছেন। আপনার শাসক দলের অনেকেরও আশাতীত একটি সর্ট অফ ফলাফল তারা পেয়েছেন এবং এইটি বাংলাদেশে ইতিপূর্বে আমাদের অতীত ইতিহাসে অনুষ্ঠিত সেই 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 70-এর সেই পাকিস্তান আমলের শেষ নির্বাচন এবং আপনার 73-এ স্বাধীন বাংলাদেশে যে ধরনের নির্বাচনের ফলাফল আমরা দেখেছি শুধুমাত্র সেই সকল ফলাফলের সঙ্গে তুলনীয়। আপনার নির্বাচন পূর্ব অধ্যায়ে যা কিছু আমরা দেখেছি তা অনেকটা এই রকমের ফলাফলের দিকে আমাদের নিয়ে যাবে সেটা অনেকেই হয়তো ভাবেননি। কিন্তু মজার ব্যাপার যেটি যে সুইংটা যখন এভাবে ঘটে তখন সর্বাত্মকভাবেই ঘটে এবং সেটি বড় একটা চ্যালেঞ্জের জায়গায় নিয়ে যায় যারা এ ধরনের ল্যান্ডস্লাইড ভিক্টরি অর্জন করেন। কারণ যে হারভেস্টটা তাদের হয়েছে সেটি ধরে রাখা এবং জনগণের নির্বাচক মণ্ডলীর যে আশা আকাঙ্ক্ষা এবং তার যে গগনচুম্বী স্থান সেটি ধরে রাখাটা সবচাইতে বড় চ্যালেঞ্জিং কাজ। আপনার যে পরিমাণ মানুষজন আপনার ভোট দিতে এসছেন এবং আপনার বিরোধী পক্ষের যত রকমের বক্তব্য, তাদের যে প্রত্যাশা তা সবই কিন্তু ধুলোয় মিশে গেছে, ড্যাশড হয়েছে এবং এটার সোল সার্চিং যদি তারা করেন তাহলে সম্ভবত এই প্রতীতি বা উপলব্ধিতে পৌঁছাবেন যে কোট আনকোট নীরব বিপ্লব স্বয়ংক্রিয়ভাবে অনুষ্ঠিত হয় না, সংগঠিত হয় না। তার জন্য যে মোবিলাইজিং ক্যাপাসিটি প্রয়োজন তার জন্য এফোর্ট দিতে হয় এক। দ্বিতীয়ত শুধুমাত্র দেশের বাইরের বন্ধুদের উপর নির্ভর করে আপনার চলার দিন কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে। নিজের পায়ের দিকে তাকাতে হবে এবং অন ফার্ম ফুটিং দাঁড়ানোর চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে সম্পূর্ণভাবেই একান্তই আপনার এবং সবচাইতে নির্ভরযোগ্য আপনার পাথেয়।
এই বার্তাই আমার মনে হয় তাদের কাছে পৌঁছে যাওয়া উচিত। আসবো আবার আপনার কাছে। ডক্টর মনজুর আহমেদ চৌধুরী, আপনার কাছে একটু শুনতে চাই যে ফলাফল যেরকম হলো এবং ফলাফলের নানা রকমের প্যাটার্ন যদি আমরা দেখি, অন্যান্য নির্বাচনের সঙ্গেও যদি আমরা আলোচনা করি, ইভেন আমরা 2014-এর যে নির্বাচনটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতা 154 জন নির্বাচিত হয়েছিলেন। সো 2014-এর ইলেকশনে ক্ষমতাসীনদের সিট সংখ্যা, 2018 নির্বাচনে তাদের যে সিট, তখনকার নির্বাচনে বিরোধী পক্ষের সাথে ভোটের যে মার্জিন, এই নির্বাচনে ভোটের যে মার্জিন, সব মিলিয়ে এই যে ফলাফলের যে আমি যদি গ্রাফ দেখতে চাই, সেটা কতটা, মানে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? এখানে আপনি যে 3টা নির্বাচনের কথা বললেন, তার ভিতরে 2008 সালের নির্বাচন, আমি দুটো নির্বাচনের কথা বলছি, 8 নিশ্চয়ই আমরা যদি আমরা একটা ট্রেন্ড দেখি, সেই ট্রেন্ডে দেখা যায় যে আওয়ামী লীগের সিট সংখ্যা 2008-এ 230 ছিল, 2014-তে 234 হয়েছে, এবার 259। মানে দল হিসেবে এককভাবে আওয়ামী লীগ, এককভাবে আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগ প্রতীকে যেমন জাসদের কেউ নৌকা মার্কে ভোট করছেন, জাসদ ওয়ার্কার্স পার্টি, আওয়ামী লীগ প্রতীকে নৌকার প্রতীকের ভোট সিটের সংখ্যা ক্রমাগতভাবে এই 3টে ইলেকশনেই বেড়েছে। এবং ভোটের যে ভোটের যে এটা মানে পার্সেন্টেজ, সেটাও বেড়েছে। 2000 এই কারেন্ট ইলেকশনেরটা সঠিকভাবে এখনো জানা যায়নি, তবে নিঃসন্দেহে বলা যায় যে ব্যাপকভাবে এবার বেড়েছে। তো সবচেয়ে যেটা, এটাকে আপনি বলছেন ভূমিধস, ল্যান্ডস্লাইড ভিক্টোরি যে টার্মটা, সেটার থেকে সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে যে আজকে প্রথম আলোর যে একচেটিয়া ভোটে নৌকার জয়, প্রথম আলোর এটাই মনে হয় মোর অ্যাপ্রোপ্রিয়েট। ল্যান্ডস্লাইড কথাটা বলা যাবে না কেন, আমাদের আপনার প্রাক নির্বাচনী অবস্থার কথাটাও কিন্তু একটু হলেও চিন্তা করতে হবে। আপনি যেহেতু নির্বাচন পর্যবেক্ষক, আপনি সারা বাংলাদেশের চিত্রটা আপনার হাতের তালুতে, সুতরাং আপনি আমাদের এই 5 জনের ভিতরে আপনি সবচেয়ে বেশি ভালো জানেন যে প্রাক নির্বাচনী যে প্রক্রিয়াটা, যে অবস্থাটা ছিল, সেখানে আমার বলতেই হবে এটা যে সঠিক সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ ছিল না। তারপরেও একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটাকে জনগণকে মানতেই হবে নির্বাচন হলে। কিন্তু বিরোধী দল, যেটা কামাল হোসেন সাহেব গতকাল বলেছেন যে তারা এটাকে নির্বাচনকে বর্জন করবেন, এখন সেখানে ফলাফল প্রত্যাখ্যান করেছেন, তারা নির্বাচন দাবি করেছেন, নতুন নির্বাচন যে কেয়ারটেকার সরকারের আন্ডারে, তো সেটা কতটা বাস্তবায়িত হবে সেটা কিন্তু, আপনার যে কথাটা ওটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে নীরব বিপ্লব ঘরে বসে হয় না, কিংবা নীরব বিপ্লব হয় না, ভয় ভীতির একটা পরিস্থিতি থাকে, যেখানে আপনার যদি কোনো এজেন্ট না থাকে, এবং সেখানে যদি কোনো এজেন্ট না থাকে, সেখানে আপনার নির্বাচনের অনেক রকমের হয়। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে কিছু কিছু ক্ষেত্রে যে মার্জিন, যে ডিফারেন্স, কোনো বড় বড় প্রার্থী 3000 ভোট পেয়েছেন, মওদুদ আহমেদ খুব সম্ভব 10,000 মাত্র, 10,000 13,000, একটা 2-3 লক্ষ ভোটের ডিফারেন্স যেগুলি হয়েছে, সেটা আমার কাছে অবিশ্বাস্য বলবো না, এটাকে অকল্পনীয় কথাটা মনে হয়, কল্পনা করা যায় না যে এই ধরনের ডিফারেন্স হতে পারে। তবে নর্থ বেঙ্গলে কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ওসব জায়গায় কিন্তু দেখা গেছে যে মার্জিনটা মোরলেস মোটামুটি তারা একটা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার মতো একটা অবস্থায় ছিলেন বলে আমার কাছে মনে হয়। এবং কালকে আমরা যখন কথা বলছিলাম, আপনি বলছিলেন যে ধীরে ধীরে বাংলাদেশের নির্বাচনী যদি আসনগুলোর দিকে আমরা তাকাই, যে এক ধরনের ক্লাস্টার তৈরি হচ্ছে আওয়ামী লীগের, বিএনপির বা অন্য জাতীয় পার্টির, যে সব আসনগুলো তারা এক জায়গায় চলে আসছে। আমরা যদি এই নির্বাচনেও দেখি, তাহলেও দেখব যে
আপনার বিরোধী দল বিএনপি যেখানে সিট পেয়েছে ওই একই জায়গায়, মানে চাঁপাইনবাবগঞ্জে দুটো, বগুড়াতে দুটো, সবই নর্থ বেঙ্গলে। জাতীয় পার্টির কাছাকাছি জায়গায় আওয়ামী লীগ তো বলা বাহুল্য এখন তো যে- সিটের দিয়ে আর বোঝা যাবে না। এখন সেকেন্ড পজিশনে যারা আছেন, মানে ভোটের মার্জিন দিয়ে ওটা বোঝা যাবে যে সে ক্লাস্টারগুলি। তার মধ্যে একটা ক্লাস্টার ছিল কিন্তু লক্ষ্মীপুর, কুমিল্লার দিকে একটা ক্লাস্টার সেটা তো ভেঙে আছে। ওটাকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে। জি। আর ডক্টর সিনহাইমের সাইদ, আমরা সাধারণভাবে এই ধরনের নির্বাচনের ফলাফল আলোচনা গত কয়েক বছর ধরে যখন আলোচনা করি, ডক্টর কলিমুল্লাহ ওই জায়গায় কন্ট্রিবিউট করতে পারেন পরে, যে বলা হয় যে 2/3 মেজরিটির কিছু সমস্যা আছে। 2/3 মেজরিটি পেলেই এক ধরনের ডিভাকাল হয় পরে দেখা যায়। কিন্তু আমরা 2/3 মেজরিটি দেখলাম যে আওয়ামী লীগ 2008-এরটা বেশ ভালোভাবে তারা পার করলেন, 2014-এর পরেও তারা পার করলেন। এটা তো 2/3 না, 3/4 মেজরিটি। এবং এবার তো বলা যেতে পারে মোটা দাগে 100%ই বলা যেতে পারে, বা 95-98%। সো এবং উনি বলছেন নীরব ভোট বিপ্লব, ভোট তো নীরব এবং ফলাফলও নীরব এবং কোনো বেশ শান্তিপূর্ণ অবস্থার মধ্যেই সব কিছু। সো আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই আমরা। বিষয়টা একেবারে স্পষ্ট। এখানে বলা হলো যেটা নীরব বিপ্লব অথবা একচেটিয়া, যেটি বলেন না কেন, 2/3 মেজরিটি যখন যায়, যে কোনো দেশে গিয়েছে, আমরা পাকিস্তানও দেখেছি, অন্যান্য দেশে আমরা দেখেছি, ক্রাইসিসে পড়ে, কিন্তু সেই ক্রাইসিস তো বাংলাদেশে আমরা দেখলাম রুট না। মেজরিটি হ্যাঁ, বলি আমরা, যেটা এটা ভালো না। কারণ 2/3 মেজরিটি সবসময় হয় কি, শাসকদেরকে একটা ভ্যানিটিতে নিয়ে যায়, একটা অহংকারে নিয়ে যায়, এবং তারা সবসময় মনে করে আমি সব কিছু করতে পারি, কারণ আমি অ্যামেন্ডমেন্টও করতে পারি। তো এই ক্ষেত্রে বাংলাদেশে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ পরপর একটা দীর্ঘ সময়ব্যাপী 2008 থেকে শুরু করে তারা এই পর্যায়ে আছে। 2008 ধরেন, 2014 বিশেষত। কিন্তু এই সময়ের মধ্যে তারা কতটুকু ভুলভ্রান্তি করেছে সেটা তো রিসার্চে গবেষণার বিষয় আছে এখানে, যে আসলে কতটুকু কী করলো। তো এইবার যেটা হলো, এটা কিন্তু একটা নতুন দৃশ্য। এই ঘটনা কিন্তু অতীতে কখনো ঘটেনি। ভবিষ্যতে ঘটবে কিনা সেই সময় আমরা জীবিত হয়তো জানি না, ঘটতে পারে, নাও ঘটতে পারে। ঘটলে কী প্রেক্ষাপটে ঘটবে দেখার ব্যাপার আছে। কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশ, রিজনাল ইন্টারন্যাশনাল পলিটিক্স সব দিকে মিলে আমরা দেখি যে এই 2/3 মেজরিটি হয়তো তার জন্য ততটা বিপজ্জনক নাও হতে পারে, কারণ উনি যেহেতু প্র্যাকটিক্যালি শতভাগ বিজয়। কারণ হচ্ছে কি, 3/4 বলার অতীতের অভিজ্ঞতা বলা যায় যে তিনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন, 4বার হচ্ছেন। তার যে অভিজ্ঞতা, টানা তৃতীয়বারের মতো, তার যে অভিজ্ঞতা, তার যে দক্ষতা এবং তার যে ধীর স্থির মনোভাব একটা আছে, কিন্তু লিডারশিপ মাইন্ডসেট যেটা তৈরি করেছেন তিনি, হয়তো সেটা তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন, হয়তো বা পারবেন। কিন্তু বিগত বছরগুলো দেখেছি আমরা, সর্বক্ষেত্রে যে পেরেছেন বলা যাবে না কিন্তু, কারণ প্রচণ্ডভাবে করাপশন ছিল, মিসম্যানেজমেন্ট ছিল, ম্যানেজমেন্ট ছিল। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে তিনি ফান্ডামেন্টালি মৌলিক জায়গায় কিন্তু ধরে রাখতে পেরেছেন। সে কেন পেরেছেন, কী জন্য পেরেছেন, সেটা মোটামুটি আমরা সবাই বলবো, এক কথাই বলা যায় যে যা কিছু ঘটছে সবাই দেখছে, যা ঘটছে না তাও সবাই দেখছে। আবার যা ঘটছে না সব কিছু দেখা সম্ভব হচ্ছে না। দৃশ্যমান চোখ, সাদা চোখে যা দেখা যায়, মানুষ কিন্তু সেটাকেই প্রাথমিক বিশ্বাস করে নেয়, বলে এই তো আমি দেখলাম। কিন্তু দেখার পিছনে যে দেখাটা থাকে, পর্দার পিছনে যে পর্দা, অতটুকু গভীর বিশ্লেষণ করার ক্ষমতা বোধহয় এই মুহূর্তে আমি রাখি না। কিন্তু আমার সেই দক্ষতা, যোগ্যতা নেই। এ ব্যাপারে হয়তো ডক্টর তিতুমির, কলিমুল্লাহ বা ওই আপনার ডক্টর মঞ্জুর, তারা ভালো বলতে পারবেন। কিন্তু আমি সাদা মাটা চোখে যেটা দেখি, যেমন সার্কের পর্যবেক্ষক কমিটি যখন বলেন সব কিছু তো ভালোই ছিল, ভারতে পর্যবেক্ষক বলে ভালোই ছিল, ওআইসি বলেন ভালোই ছিল, আমি ডেফিনেটলি বলবো সাদা চোখে যা দেখলেন, সাদা চোখে দেখেছেন ভালোই ছিল। এবং প্রফেসর কলিমুল্লাহ, যিনি কানিপুর চেয়ারম্যান, দীর্ঘদিন এই লাইনে আছেন, তিনিও হয়তো বলবেন ভালোই ছিল। আবার গবেষণায় গেলে হয়তো দায়বদ্ধতা প্রশ্নে বলবেন ভাবতে দেন। তো ব্যাপার দুইটা, কিন্তু একটা দায়বদ্ধ হয়ে দেখা, আর একটা হচ্ছে সাদা মাঠ দেখা। এখন মনে করেন, কালকে একটা টক শোতে আমি দেখলাম, আমাদের পরিচিত একজন ছোট ভাই আরাফাত, তিনি আরাফাত ভালো বলেন, বক্তব্য ভালো দেন, এবং আমরা জানি তিনি অত্যন্ত প্রধানমন্ত্রী নিকটের এবং জয়ের খুব নিকটের লোক। তিনি বললেন, দায়িত্বটা আমার উপরে পড়লে আমি কিন্তু 50টা সিট দিতাম বিএনপিকে। প্রসঙ্গ এখন প্রশ্ন হলো যে এটা কি তার বিবেকের তাড়না, না তার বিশ্বাস, না মাল্টি পার্টি সিস্টেম টিকে রাখার জন্য তার ভিতরে প্রেরণা, কোনটা আমি জানি না। উত্তরটা সেই ভালো দিতে পারবেন। তবে তার বক্তব্যটা আমার কাছে খুবই মনে হয়েছে, তিনি একজন সুনাগরিক হিসেবে কথাটা বলেছেন।
আমি তাকে ধন্যবাদ দিচ্ছি। বিষয় প্রসঙ্গ হলো যে আগামীতে চ্যালেঞ্জ রয়ে গেছে কিন্তু অনেক। এই চ্যালেঞ্জ হলো আপনি % পেয়ে গেলেন, জাতীয় পার্টি পেয়েছে বোধহয় 5টা, কি সরি 22টা, 22 বিএনপি 5টা, ঐক্যফ্রন্ট 7টা, সব মিলিয়ে 7টা। আমার মনে হয় খুব বেশি সিট পেয়ে গেছে তারা। এত পাওয়া ঠিক হয়নি, উচিত ছিল একটা না পাওয়া, আরও ভালো হতো। ঐক্যফ্রন্ট না পাওয়া, বিএনপি না পাওয়া। কারণ মানুষ যখন আপনাকে পছন্দই করে না, তো কেন আবার এই 5টা সিটে পছন্দ করলে আমি তো বুঝতে পারলাম। কোনো কোনো ব্যক্তিগত তাহলে দেখা যাচ্ছে এখনো পছন্দ করা কিন্তু একেবারে 100% মাইনাস হয় নাই। কিছু লোক এখনো পছন্দ করছে। কিন্তু আমি আশা করি এর পরের যে নির্বাচনটা হবে, ধরেন সাংবিধানিক নিয়ম হতে পারে আগে যেটাই হোক না কেন, তখন হয়তো তারা আর থাকবে না। এই বিশ্বাস যারা রাখতেই পারেন। তো আমার কাছে কেন জানি মনে হয়েছে এই 7টা সিট খুব বেয়াদবি হয়ে গেছে জাতির সাথে। এই বেয়াদবিটা না করলেও পারত বিএনপি। তো আগামীতে কি হবে? প্রধানমন্ত্রীর সামনে বড় চ্যালেঞ্জ দেখেন, যখন সবই আপনার, 300 সিট আসনই আপনার, অলমোস্ট জাতীয় পার্টি তো আপনারই, এখন আপনার অপোজিশন কে হবে? অপোজিশন সেভাবে নেই, কিন্তু কথা আছে যেহেতু জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে ইলেকশন করেছে, এইবার কিন্তু আমার একটা অনুরোধ প্রধানমন্ত্রীর দিকে, জাতীয় পার্টিকে কোনো পতাকা দিবেন না আপনি, তাকে অপোজিশনে নিয়ে আসেন আপনি, যেহেতু রাখতে হবে। আমি বলছি সংসদে বিরোধী দল বলতে যেটি বোঝায় সেটি কিন্তু জাতীয় পার্টি হতে পারবে, কিন্তু বিরোধী দলের যে মর্যাদা, না সেটা পাবেন না। বিরোধী দলীয় একজন নেতা হওয়া সেটি কিন্তু আর হচ্ছে না। আসে মডালিটি একটা আছে, কনভেনশন। আর বিএনপি বা ঐক্যফ্রন্ট তারা কোনো গ্রুপও করতে পারছে না, 10 জন না হলে কোনো গ্রুপ হয় না, 30 জন না হলে। ভারতের কংগ্রেস আমরা দেখেছি সংসদীয় দল, সেটা বড় কথা না। দেখেন, যদি বক্তব্য রাখতে পারেন ঠিক মতো, তাহলে কিন্তু দুজনই যথেষ্ট। আর না রাখতে পারলে কিন্তু 60 জনের কিছু আসে যায়। তো জাতীয় পার্টির ক্ষেত্রে আমার একটা প্রধানমন্ত্রীর কাছে একটা সুপারিশ থাকবে যে আপনি মন্ত্রিসভা গঠন করবেন, প্লিজ জাতীয় পার্টিতে কোনো মন্ত্রী আপনি নিয়েন না। অন্তত একটা কাজ করেন যে মুক্ত চিন্তার জন্য এই জাতীয় পার্টিকে অপোজিশনে বসাই দেন। নেতা আপনি যাকে বানাবেন সেই হবে, যেটা এরশাদ সাহেব হইতে পারে এবং মাসুদও হইতে পারে, জেনারেল মাসুদ, বলা যায় না কী হবে, সেই নিয়ন্ত্রণ আপনি বসাই দিতে পারেন। কিন্তু জাতীয় পার্টিতে মন্ত্রী বানাবেন না। এবং যেহেতু আপনি একক, এবার আপনার দলের থেকে মন্ত্রী বানান এবং ইয়াং জেনারেশনে যারা আছে, যারা প্রমিজিং, তাদের সংখ্যাটা বাড়াই দেন, কাউন্সিল অফ মিনিস্টার্সটা বড় করে ফেলান আপনি। এবং মন্ত্রিসভার মধ্যে এবার চিন্তা করতে হবে দক্ষতা যোগ্যতা দিয়ে যারা থাকতে পারবে। আমরা দেখেছি অনেকে বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কথা বলেন, ব্যক্তিগতভাবে তিনি সৎ। যদি শিক্ষা মন্ত্রণালয়কে যদি একেবারে মেজারমেন্ট করা হয়, তাহলে কিন্তু একজন ভালো শাসক হিসাবে, পরিচালক হিসেবে তিনি ব্যর্থ। আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে, রেজাল্ট ইজ নট দ্য এভরিথিং। তার যে শাসন ব্যবস্থা, কোঅর্ডিনেশন, করাপশন, ডমিনেশন হচ্ছে না। এই দিক চিন্তা করতে গেলে আমি বলবো যে আমার 2টা সুপারিশ। অপোজিশনকে কখনো মন্ত্রিসভায় নেবেন না, অতীতে যেটা করেছেন বিভিন্ন কারণে, সেবার কারণ নাই। দ্বিতীয় কথা হলো যে আপনার মন্ত্রিসভা পুনর্গঠনে বা যাকে করবেন, লক্ষ্য রাখবেন দক্ষতা, যোগ্যতা এবং মন্ত্রণালয় চালানোর মতো দৃঢ়তা, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা তার কতটুকু আছে সেদিকে গুরুত্ব দেবেন। বিশেষত আমি বলবো আমাদের জন্য সবচেয়ে গর্বের বিষয় যে 2টা পদ, একটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী আর একটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থ তো আছে, অর্থ তো একজন আছেই, ডক্টর তিতুমীরের নজর যেখানে থাকবে। আমরা শুনতে পারতেছি যে ফরাসউদ্দিন সাহেব অর্থমন্ত্রী হবেন, শোনা যাচ্ছে, জানি না কি হবে, বা প্রধানমন্ত্রী কাকে বানাবেন, নট ব্যাড, যেটা হোক শুক, কিন্তু আহমদ মোস্তফা কামালেরও যেই হতে পারে কথা শোনা যাচ্ছে। আমাদের বক্তব্য হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কিন্তু বর্তমানে যিনি আছেন, তিনি অতীতের যে কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ে অন্তত ধীর স্থির এবং আবেগকে সংযত করতে পারে। খারাপ কথা বলেননি, খারাপ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীদের একটা দুইটা ওয়ার্ড খুব পপুলার হয়, মানে সেন্টেন্স পপুলার হয়, সেটা নাই, সেটা কামালে সেটি হয়নি। সেই ক্ষেত্রে মনে হয় যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বিবেচনা আসতে পারে। এবং ব্যক্তিগতভাবে আমি তাকে দুটো চিনি বা জানি, তার সে দক্ষতা যোগ্যতা আছে। আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি বলবো অতীতের যে কোনো সময়ের চেয়ে এই গভর্নমেন্ট কিন্তু খুব চ্যালেঞ্জে পড়বে সামনে। কাজে পররাষ্ট্রমন্ত্রী কাকে বানাবেন এইটাও কিন্তু আপনার বিবেচনা আসতে পারে। এবং আমার একটা বিশেষ সুপারিশ থাকবে, এমন কাউকে আপনি বানান যাকে বিশ্ব সংসারে অন্তত তার গ্রহণযোগ্যতাটা ব্যাপকভাবে আলোচিত। জি, আসবো আপনার কাছে শুনতে। আমরা একটু অর্থনীতিবিদের কথা শুনি। ডক্টর তিতুমীর, আমরা জানি যে এই নির্বাচনের সময় বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া যখন নির্বাচন নিয়ে আলোচনা করেছে, নানা প্রসঙ্গ রয়েছে, ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রেসের প্রশংসাটা কম বেশি সকলেই করেছে এবং গ্রোথ মাইন্ডেড প্রাইম মিনিস্টার, সে কথাও বলা হয়েছে, আমি কোটই করলাম।
সো এক ধরনের অর্থনৈতিক অগ্রযাত্রা তারা তাদের ইশতেহার ও সমৃদ্ধির অগ্রযাত্রা বলেছেন, এটি অব্যাহত রাখবার ব্যাপার আছে। এখন রাজনৈতিক উন্নয়ন, রাজনৈতিক অগ্রযাত্রা, সেটি এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা তো ফলাফলে দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সাফল্যটা বেশ ভালোভাবে আছে, প্রবলভাবে আছে। সো একজন ইকোনমিস্ট হিসেবে আপনি কি দেখছেন যে আসলে এই অর্থনৈতিক অগ্রযাত্রা রাজনৈতিক অগ্রযাত্রা সমানতালে চলছে কিনা, চলতে পারবে কিনা, বা আপনার বিশ্লেষণটা কি? না, আমরা এখন মোটা দাগে মনে করি যে রাজনৈতিক বন্দোবস্তর সাথে অর্থনৈতিক ফলাফলের একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক দ্বিমুখী, অর্থাৎ হচ্ছে যে অর্থনীতি এর সূচক রাজনীতিতে প্রভাবিত করতে পারে, রাজনীতি অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। আমরা বর্তমানে যে পরিস্থিতি লক্ষ্য করেছি সে বিষয় নিয়ে অনেকেই কথা বলবেন। যারা মানবাধিকার কর্মী তারা উল্লেখ করবেন যে নির্বাচনের পূর্বে মানবাধিকারের কি অবস্থা ছিল, কিভাবে সংবিধান লঙ্ঘন করা হয়েছে, বা যিনি গণমাধ্যম নিয়ে গবেষণা করেন তিনি বলবেন আসলে বাংলাদেশের গণমাধ্যম কতটুকু স্বাধীন এবং কেন ৭১ সালের মতো মানুষ আজ বিবিসি শুনছে বা দেখছে, অর্থাৎ এটা কেন হচ্ছে। বা যিনি হচ্ছেন রাজনীতিবিজ্ঞানী তিনি লক্ষ্য করবেন যে আসলে নির্বাচনের পূর্বে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা গুম হোক, হত্যা হোক, সেটা হচ্ছে যে যিনি আইনের শিক্ষক তিনি দেখার দরকার যে আসলে বিচার ব্যবস্থা কি পরিস্থিতিতে চলে গেছে, যার কারণে আসলে অংশগ্রহণ এরকম সীমিত পর্যায়ে গেছে। আর যারা ব্যবস্থাপনা নিয়ে দেখেন তারা দেখবেন যে আপনার ভোট কেন্দ্রে যে তার ভোটের নম্বর পাচ্ছে না এবং সেইটা চেষ্টা করার জন্য ডিজিটাল পদ্ধতিতে যে আপনি পাঠাবেন সেটাও বন্ধ থাকছে। তার মানে এই বাধাগুলো এবং বিপত্তিগুলো, তথ্য, এগুলো নিয়ে গবেষণা হওয়া দরকার। কিন্তু আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যে আমার কাছে এই ফলাফল অভূতপূর্ব মনে হয়েছে, কিন্তু এটা কি আদৌ অস্বাভাবিক ছিল কিনা আমার কাছে মোটেও ঠিক মনে হয়নি। একজন অর্থশাস্ত্রের ছাত্র হিসেবে আমরা অস্বাভাবিক মনে হয়নি। অস্বাভাবিক মনে হয়নি। অর্থশাস্ত্রের ছাত্র হিসেবে আমাদেরকে ছোটবেলায় দুটো বিষয় পড়ানো হয়, একটা হচ্ছে যে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, আর একটা হচ্ছে অপ্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে বাংলাদেশে আসলে একটা একচেটিয়া বাজার ব্যবস্থা বিদ্যমান, মনোপলি বা অলিগোপলি বলতে পারেন, অর্থাৎ হচ্ছে যে অলিগার্করা এখানে আছেন। এবং সেটার প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের যতগুলো আপনার অলিগার্ক যারা তৈরি হয়েছে, অর্থাৎ তারা যেমন মিডিয়া নিয়ন্ত্রণ করেন, তারা সংসদে প্রার্থী হন, তারা বিভিন্নভাবে করেন। এবং আপনি যদি সংসদের গত কয়েকটা সংসদের যারা সংসদে অংশগ্রহণ করেছে তাদের পেশাগত দেখেন, তাহলে দেখবেন যে রাজনৈতিক উপায়ে আপনার হচ্ছে যে অর্থ সংস্থান বর্তমান সংসদ সদস্যদের মুখ্য উদ্দেশ্য। তারা যতটুকু পরিমাণে ব্যয় করেন ব্যাংক আনার জন্য বা অন্যান্য যেখান থেকে অর্থ সংগ্রহ করা যায় বৈধ পন্থায় বা অবৈধ পন্থা বা বৈধ কিন্তু অবৈধ মিনসে, এই রকম বিষয়টা আপনার বাংলাদেশের সব মানুষ জানে, যার ফলে এটা একটা বড় ব্যবসা হিসেবে আবির্ভূত হয়েছে। সেই জন্যেই আপনারা অনেকেই অবাক হতে পারবেন যে ভোটের এত ব্যবধান হয় কেন। একচেটিয়াতন্ত্র যখন বজায় থাকে তখন কিন্তু অর্থশাস্ত্রের কারণ হচ্ছে পুঁজি এমন মানুষকে তৈরি করে যে আপনার হিংস্র তৈরি করতে পারে। সেই জন্যে বলা হয় প্রিমিটিভ অ্যাকুমুলেশন, অর্থাৎ জোর জবরদস্তির মাধ্যমে পুঁজি সঞ্চয়। এবং সেই কারণেই ফলাফল কিন্তু পরিষ্কার। যেমন হচ্ছে যে বিশ্বে যদি আপনি খেয়াল করেন বাংলাদেশে ধনী হওয়ার হার যে কোনো দেশের তুলনায় বেশি, যার ফলেই আপনার এই ধরনের বিজয় সম্ভব। কারণ আপনি যদি এগুলোকে কোরিলেট করেন, আমাদের পরে গবেষণা করতে হবে যে এই সূচকগুলো আসলে কতটুকু এক্সপ্লেনেটরি, মানে আপনার এই বিশ্লেষণকারী সূচক হিসাবে কতটুকু থাকে। তবে পরিষ্কার যে একচেটিয়াতন্ত্র যখন বাজারে অর্থনীতিতে থাকে, যেখানে হচ্ছে যে রাষ্ট্র আসলে বড় এই ধরনের মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সমাজ এইভাবেই কাজ করে এবং এটা কোনো নয়। তখন হচ্ছে যে যেহেতু পুঁজির এত সর্বগ্রাসী রূপ সব কিছুকেই গ্রাস করে ফেলে এবং গ্রাস করার ফলে আপনার এই ধরনের একচেটিয়া ফলাফল হয় এবং এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এবং সেটা করতে হলে রাষ্ট্রকে তখন কোয়ার্সিভ হতে পারে।
এখন আমরা সবাই জানি, আর রাষ্ট্রবিজ্ঞানের লোকরা আরো আমার চেয়ে ভালো জানেন, যে একমাত্র মনোপলি অফ ভায়োলেন্স আছে রাষ্ট্রের কাছে। রাষ্ট্র সংজ্ঞার মধ্যেই পড়ে যে তারই একমাত্র কর্তৃত্ব আছে সহিংসতা করার জন্য, সেটাই তো রাষ্ট্রের সংজ্ঞা। তো রাষ্ট্রের সেইটা করতে গেলে যেহেতু আপনার মনোপলিটা সব জায়গায় দরকার, অর্থাৎ মনোপলিটা রাজনীতিতে দরকার, রাষ্ট্রের মনোপলিটা দরকার, অর্থনীতির মনোপলি দরকার। এই মনোপলি অফ ভায়োলেন্স, যার ফলে বিদেশি সংস্থা, বিদেশি বিশেষ করে বিবিসি হেডলাইন করেছে যে ডেডলি। এটা আশ্চর্যকর নয়, কারণ ওরাই তো এই রাষ্ট্রের সংজ্ঞাগুলো দিছে, যার ফলে সেইটা। তবে আপনার যেটা আপনাকে একটু বাইরে রাখতে হবে, ওদেরই আর একটা শব্দ, সেটা হচ্ছে যে সফিস্ট্রি। অর্থাৎ হচ্ছে যে কাউকে যদি আপনি ডিসিভ করতে চান, প্রতারণা করার জন্যে যে ফলস আর্গুমেন্ট, এইটা চলবে বাজারে অনেক দিন ধরে এই সফিস্ট্রি চলবে। অর্থাৎ ওরা তো খুব চতুর ছিল, যার কারণে সারা পৃথিবীতে আপনার সূর্যই হতো না। তো এই কারণেই আপনি দেখবেন যে এই যে মনোপলি অফ ভায়োলেন্স, এইটা আসলে সবাই বোঝে যে মনোপলি অফ ভায়োলেন্স যদি আমার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে আমি সামনের দিকে যাব না। তো এখন হচ্ছে যে যার ফলে আপনি দেখবেন যে সংবিধানের কাটাছাটা হয়, সবচেয়ে বড় হয়। তার সাথে সাথে তাহলে কি আমরা বলবো যে এইটার বাইরে মানুষ কি রুখে দাঁড়ায় না? হ্যাঁ, দাঁড়ায়। যেমন হচ্ছে যে তরুণরা বলে যে রাষ্ট্রের মেরামত হওয়া দরকার। তো এই যে প্রক্রিয়া, অর্থাৎ হচ্ছে যে এটা একটা দ্বান্দ্বিক প্রক্রিয়া, অর্থাৎ হচ্ছে যে রাষ্ট্র যারা সর্বগ্রাস করতে চান, সেই জন্য একচেটিয়াত্বের মধ্যে যান। আবার হচ্ছে যে আপনার এর মধ্যে যে একটা দ্বান্দ্বিক সম্পর্ক তৈরি হয়, যার মাধ্যমে সে মুক্ত হতে চেষ্টা করে। তো এখন সেই প্রক্রিয়া কিভাবে হবে, কোন প্রক্রিয়া হবে, সেটা হয়তো জানা ছিল না। যেমন পরে আমরা জেনেছি যে ইয়াহিয়া খান জেনেছিলেন যে যদি নির্বাচনে এরকম ফলাফল হতো, তাহলে তিনি নির্বাচন দিতেন না। এখন আমরা 70 নির্বাচন। এখন আমরা যেটা জানি না, আমরা তো ইতিহাস রচনা করি পরের দিনে। ইতিহাস তো 50 বছরের আগে রচনা করা যায় না, তাই না? সেই জন্যেই আমরা দেখতে হবে যে এই একচেটিয়া অর্থনীতি, একচেটিয়া রাজনীতি, একচেটিয়া যে ব্যবস্থা, যেটাকে বলে অনেকে, বাংলা কি করা যাবে জানি না, প্লুটোক্রেসি। আমরা একটা প্লুটোক্রেসির মধ্যে আছি। তো সেইটাকে আমরা দেখতে হবে। প্রফেসর কলিমুল্লাহ, একটু পর্যবেক্ষক হিসেবে অন্যান্য যারা আপনারা তো জাতীয়ভাবে যারা পর্যবেক্ষণ করলেন, আপনাদের রিপোর্ট কবে নাগাদ পাওয়া যাবে? আমাদের দিন দুয়েক লাগবে ইন্টারিম রিপোর্ট। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রতিক্রিয়া কি মনে হচ্ছে এখন পর্যন্ত? আমরা তো কিছু ডক্টর সিনহা উল্লেখই করলেন, ওয়াইসি সার্কেটটা ইন্ডিয়া বা নেপালের বাইরে কারো কোনো প্রতিক্রিয়া? আপনার যে পর্যবেক্ষক দলগুলো সক্রিয় ছিল, তাদের মধ্যে কেউ কেউ তাৎক্ষণিকভাবেই কালকে দুপুর 12টার নাগাদ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এবং সেটি সাদা চোখে আপনার লিমিটেড একটা এলাকায় ঘুরে যা কিছু দেখা যায় সেই তথ্য নির্ভর। এখন আপনার গ্রামার যেটা বলে পর্যবেক্ষণের, সেটি হচ্ছে যে আপনি অন্তত ভোট গ্রহণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং চূড়ান্ত কোনো মন্তব্য করা থেকে বিরত থাকবেন। তারপরে সবচেয়ে ভালো হয় ভোট গণনা শেষ হওয়ার পরে মন্তব্য করা বা মন্তব্য হাজির করা। এবং ইন্টারিম রিপোর্টটা মূলত সেই কারণেই আমরা তৈরি করে থাকি। আমার জানা মতে আন্তর্জাতিক বিশেষজ্ঞ স্থানীয় যে পর্যবেক্ষকরা ছিলেন, তার মধ্যে 2জন কমনওয়েলথ অবজারভার, 2জন ইউরোপীয় ইউনিয়ন অবজারভার তারা ছিলেন, এবং তারা প্রথম থেকেই বলে নিয়েছেন যে তারা মূল্যায়ন করছেন। ওই অর্থে ট্র্যাডিশনালি যে পর্যবেক্ষণ করা হয় সেটা তারা করবেন না, এবং বেসিক্যালি ফর ইন্টারনাল ইউজ তারা তাদের এই মূল্যায়নটি ব্যবহার করবেন, অর্থাৎ পাবলিক করবার কথা নয়। আর এর বাইরে আমাদের এখানে যে আউটপোস্টগুলো আছে, ডিপ্লোম্যাটিক আউটপোস্ট, সেখানে যারা এনভয় হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাদের দেশীয় সহকর্মী যারা, এরা বিভিন্ন জায়গায় আপনার অবস্থান নিয়েছেন, ঘুরে দেখেছেন, এবং যেই অ্যাসেসমেন্টটা তারা তৈরি করবেন সেটাও আমার জানা মতে ফর দেয়ার ইন্টারনাল ইউজ।
তাদের হেড অফিসে হয়তো সেই বার্তা পৌঁছে দেবেন, পাঠিয়ে দেবেন, কিন্তু সেটা পাবলিক স্টেটমেন্ট আকারে যেভাবে আমরা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দেখি রিপোর্ট রিলিজ করতে, সেটা করবেন না। তো ফলে আপনার জাতীয়ভাবে আপনার পেশাদারিত্বের সঙ্গে এই কাজটি সায়েন্টিফিক পদ্ধতিতে করবার মতো একটাই আপনার অবজারভেশন এফোর্ট যেটা রয়ে গেছে, সেটা হচ্ছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের। এর বাইরে আর কিছু নেই। জি, এমনি এমনি মার্কিন কোনো পর্যবেক্ষক তো ছিলেন না। মার্কিন পর্যবেক্ষক বলতে আপনার প্রি ইলেকশন অ্যাসেসমেন্টে এনডিআই ছিলেন, আইআরআইও টু সাম এক্সটেন্ট ছিলেন, কিন্তু সেগুলো মূলত তারা যেগুলো স্টেটমেন্ট পাবলিকলি ইস্যু করা ইতিমধ্যে তা শেয়ার করেছেন। এমনিতে ফলাফল তো সন্ধ্যা রাতেই কালকে ট্রেনটা বোঝা গেছে এবং মধ্যরাতের মধ্যে তো ফলাফল পুরো পাওয়া গেল। সো আন্তর্জাতিক গণমাধ্যমের কিছুটা একটু উদাহরণ ডক্টর তিতুমিরও টানলেন, মানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর রিপোর্ট বা প্রতিক্রিয়া এবং সেই সঙ্গে বিশ্ব নেতৃবৃন্দের কোনো প্রতিক্রিয়া কি আপনার জানা মতে কোনো কিছু আছে কিনা? এখন ধরুন, যেটা আমরা দেখেছি যে নির্বাচনের ঠিক অভিনন্দন বা ঠিক আগের দিন আপনার 29 তারিখে 16টি খ্যাতনামা পর্যবেক্ষণ যে সংস্থা আন্তর্জাতিকভাবে এবং বিভিন্ন রিজিয়নে কাজ করছে, তারা সম্মিলিত স্টেটমেন্ট ইস্যু করেছিলেন এবং এটা মূলত আনফ্রেল এবং অধিকার ইন্সপায়ার্ড স্টেটমেন্ট বলতে হবে, এক ধরনের সলিডারিটি শো করার মতো। আমি সেটা আপনার আগের একটি অনুষ্ঠানে উল্লেখ করেছি। নিয়ন্ত্রণমূলক নির্বাচনী পরিবেশ, সেই বিষয়টি বলবার তারা চেষ্টা করেছেন এবং ইন এ ওয়ে খুব র্যাশনালি, নির্মোহভাবে যদি ভিন্ন একটি অবস্থান থেকে এটা মূল্যায়ন করবার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে এক ধরনের কাইন্ড অফ অ্যাংরি রেসপন্স। ভিসা দিতে দেরি করেছে সরকার, সুতরাং কাজটি ভালো হয়নি, যেহেতু যথাসময়ে ভিসা পাওয়া যায়নি, সে কারণে তারা ঘোষণা দিয়ে অ্যাবান্ডন করেছেন তাদের মিশন এবং তারই প্রতিক্রিয়ায় পরবর্তীতে এইরকমের একটি স্টেটমেন্ট হাজির করেছেন। এইভাবে কিন্তু বিষয়টাকে ব্যাখ্যা করা যেতে পারে, অর্থাৎ রাগ বিরাগের বশবর্তী হয়ে তারা এরকম একটি অবস্থান নিয়েছেন বলে কেউ যদি ব্যাখ্যা করে, তাহলে সেটা রিফিউট করা মুশকিল হয়ে যাবে। জি, ডক্টর মনজুর আহমেদ চৌধুরী, ঐক্য ফ্রন্ট বা যারা প্রধান প্রতিপক্ষ ছিলেন আসলে ক্ষমতাসীনদের, তারা 7টি আসন পেয়েছেন। 7টি আমরা জানি, বিএনপি 5টি এবং ঐক্য প্রক্রিয়ার একটি, গণফোরামের একটি। তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আছেন, বিএনপির মহাসচিব, যদিও তিনি নিজ মূল আসন থেকে বিজয়ী হননি, তিনি বগুড়ায় বেগম জিয়ার বিকল্প হিসেবে দাঁড়িয়ে সেখানে বিজয়ী হয়েছেন। তারা নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন, নতুন নির্বাচন দাবি করেছেন 3 মাসের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে। কিন্তু এই 7 জনের ক্ষেত্রে কি হবে? মানে এরা কি শপথ নিচ্ছেন কিনা, সংসদে যাবেন কিনা, কি হবে? আপনি কি মনে করেন যে তারা কি করতে পারেন? এটা ধারণা করা যায়, তবে তারা বর্জনের কথা বলেছেন, প্রত্যাখ্যানের কথা বলেছেন। কিন্তু অতীতে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে নির্বাচন বর্জন টর্জন বললো, যারা বিজয়ী হয়েছেন তারা কিন্তু শপথ নিয়েছেন। কিন্তু এক্ষেত্রে এরকম ল্যান্ডস্লাইড ভিক্টরির পরে বা বিপর্যয়ের পরে তারা কি করতে পারেন বলে আপনার অবজারভেশন? ধারণা করা যায় যে তারা যেটা বলেছেন যে আমরা নির্বাচন প্রত্যাখ্যান করলাম, বর্জন করলাম, এবং নির্বাচন চলাকালীন সময়ে কিন্তু প্রায় 100 ক্যান্ডিডেট নির্বাচন থেকে উঠে গেছে, 100 ক্যান্ডিডেট। এবং প্রেস কনফারেন্স করে ডক্টর কামাল হোসেন এবং অন্যান্য নেতারা বলেছেন যে আমরা নির্বাচন প্রত্যাখ্যান করলাম। তো সেই পরিপ্রেক্ষিতে বলা যায় যে এরা হয়তো ওথ নেবেন না। আর যদি তারা ওথ নেন, তাহলে তাদের যে নির্বাচন প্রত্যাখ্যান করার কথা, সেটা কিন্তু ঠিক থাকে না, সেটার কোনো ভ্যালিডিটি থাকে না। অর্থাৎ নির্বাচন তারা মেনে নিয়েছেন এবং নির্বাচন যদি তারা মেনে নেন, তারপরে যদি তারা পদত্যাগ করেন, পদত্যাগের একটা কারণ দেখাতে হবে। নির্বাচন মেনে নিয়ে পদত্যাগ করা তো মানে তারা যদি ওত নেন, তাহলে তো নির্বাচন তারা একভাবে মেনেই নিয়েছেন বলতে হচ্ছে। পদত্যাগ তো অন্য কারণ দেখিয়ে করতে হবে তাদের। তখন ওত নেওয়ার পরে তারা যখন কর্মকাণ্ড করবেন, তখন যদি সরকার তাদের অন্য আলোচনা। সুতরাং আমার ধারণা, যদি তারা তাদের প্রেস কনফারেন্সের কথা অনুসারে চলে, মানে সেই অনুসারে আগান, তাহলে তারা হয়তো ওথ নেবেন না। আর তাছাড়া
এত কম সংখ্যক এ নিয়ে তারা তো বিরোধী দলও হতে পারছেন না, বিরোধী দলেরও না, বিরোধী দলের তো কোনো সুযোগ স্ট্যাটাস নেই, এমনিতেও সুযোগ নেই, কারণ জাতীয় পার্টি আছে। তো জাতীয় পার্টি আছে। তবে সিনহা, ডক্টর সিনহার যে কথাটা আমি খুব এনজয় করেছি, যে বেয়াদবি হয়ে গেছে, সেটা খুব সুন্দরভাবে আপনি বলেছেন। তবে আপনি যে সাজেশনটা দিয়েছেন যে এরশাদকে মানে জাতীয় পার্টিকে, এরশাদের জাতীয় পার্টিকে মন্ত্রিত্ব না দিয়ে, কোনো মন্ত্রিত্ব না দিয়ে তাদের দায়িত্ব দেওয়ার উচিত, যে তারা যেন জনগণের কথা বলেন, তারা যেন বিরোধী দলে থাকেন, এটা আজকে 30 বছর পরে এই কথাটাও কিন্তু এই আলোচনায় চলে আসলো। একজন মিলিটারি ডিক্টেটর এবং কুখ্যাত মিলিটারি ডিক্টেটর যে নূর হোসেনকে হত্যা করেছে, যার বিরুদ্ধে দেশে বিদেশে বহু লোক আন্দোলন করেছে। এই যে দেখেন যে অনেক নেতা তারা কিন্তু এরশাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করেছে। আজকে আমাদের কি দুর্ভাগ্য যে তার দলকে রিকোয়েস্ট করতে হচ্ছে যে তারা যেন জনগণের অধিকার রক্ষার জন্য সংসদে কথা বলেন, তাদেরকে যেন মন্ত্রী করা না হয়। সুতরাং বাংলাদেশের রাজনীতি আপনার উল্টে পাল্টে ওলট পালট খেয়ে কোথায় যে দাঁড়াচ্ছে, এটা মানে খুব আনফর্চুনেট একটা সিচুয়েশন আমাদের কাছে মনে হচ্ছে। ডক্টর সিনহা, এই কালকে আমি শেখ ফজলুল করিম সেলিমের বক্তব্য শুনছিলাম এবং তিনি বলছিলেন যে এই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে এটি প্রমাণিত হলো যে বাংলাদেশে এখন শুধুমাত্র যারা স্বাধীনতার পক্ষের আছে তারাই রাজনীতি করবে। তো স্বাধীনতার বিপক্ষে যদিও বিএনপি জামাত এভাবে চিহ্নিত করা হয়, কিন্তু আমরা একেবারেই যদি মানে একাডেমিক ডিসকাশনের মধ্যে যাই, তাহলে আমরা জামাতকেই হয়তো দল হিসেবে বিবেচনা যদি করি। জামাতের ভবিষ্যৎ কি দেখেন, বা জামাত ইসলামের যে ফলাফল বা তাদের যে অবস্থান, তারা 23টি আসন বিএনপির সঙ্গে থেকে নিলেন, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল যে অনেকেই মনে করে বোধহয় জামাতের একটা এমন একটা মাঠের শক্তি টক্তি আছে যেটা বিএনপি হয়তো ব্যবহার করতে চেয়েছে, বা তারা কিছু একটা মানে কোনো অবস্থা যে ফিল্ডে যে তারা বিএনপির চেয়ে কোনো অবস্থাতেই কোনো কনস্টিটিউয়েন্সিতে একেবারেই শক্তিমান, সেটি কি প্রমাণিত হয়েছে বা প্রমাণ করা গেছে, বা জামাতের রাজনীতি ভবিষ্যৎ আপনি কি দেখেন? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। প্রশ্নটা গুরুত্বপূর্ণ হোক, উত্তরটাও হয়তো আরো গুরুত্বপূর্ণ হবে, কিন্তু সময় জামাতকে নিয়ে যতটুকু ভাবা হয়েছে এবং যে কারণে দেখেন যে ডক্টর কামাল হোসেন সম্পর্কে বলা হয়েছিল, কিন্তু তার মেয়েও কিন্তু এটা বলেছিল, এটা যে উনি একটা মেন্টাল সাফোকেশন আছেন জামাতকে নিয়ে। তিনি যদি জানতেন যে জামাতকে দেওয়া হবে সিটগুলো, তিনি হয়তো সেটা করতেন না। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি ইন্টারভিউতে তিনি বলেছেন। এখন তিনি কিভাবে বলেছেন ব্যাখ্যা কিভাবে আমি জানি না, কিন্তু জিস্ট কথা এটাই। কিন্তু এখন প্রসঙ্গ হচ্ছে যে জামাত 23টা 25টা সিট তারা নিয়ে নিল, এবং সেই সঙ্গে বুঝতে চাইবো, যেটি ডক্টর মঞ্জুরের কাছে জিজ্ঞেস করলাম আমি, যে তারা শপথ নেবে, কিন্তু আপনার কাছ থেকে বুঝতে চাইবো যে জামাত বিএনপির এই ঐক্যটা আর থাকবে কিনা, বা এটির আসলে কোনো সুফল আছে কিনা। জামাত সম্পর্কে যেটুকু ভাবধারা বিএনপির ছিল, বা তার যে বিশ্বাস যেটা ছিল যে জামাত আমার ছাড়বো না, তারা জামাত আমার সাথে থাকলে আমার একটা সাংগঠনিক শক্তি বেড়ে যাবে এবং ডিফেন্সিভ পাওয়ারটা আমার বেড়ে যাবে। কিন্তু প্রক্রান্ত দেখা গেল যে জামাতকে নমিনেশন দেওয়ার কারণে তিনি অন্যভাবে বিতর্কিত হলেন, এবং যখন জামাত ইসলাম নিজেই তা প্রত্যাহার করে সিট নিলেন। এখানে দেখা ভালো একটা কথা এসেছে। এখানে বিএনপি বলছে, মির্জা ফখরুল বলেছেন যে তারা ইন্ডিভিজুয়ালি তারা বর্জন করতেছেন। জামাত ইন্ডিভিজুয়ালি করেছেন, দলগতভাবে করছে, কিন্তু তারা ইন্ডিভিজুয়ালি করেনি। কিন্তু জামাত 23টা একসাথে করেছে, কিন্তু আর বিএনপি কিন্তু যেখানে যেখানে অসুবিধা সেখানে করে ক্যান্ডিডেটটা। এই যে একটা বিশৃঙ্খল অবস্থা দেখেন, এখন পর্যন্ত বলতেছে ইন্ডিভিজুয়ালি করেছে। এবং ডক্টর কামাল হোসেন সাহেব বললেন যে ফার্স্ট তার প্রেস কনফারেন্স যেটা হলো সেখানে বললেন যে আমি এটা প্রত্যাখ্যান করলাম। আপনি প্রত্যাখ্যান করেছেন, কিন্তু রেজাল্টটাকে, কিন্তু আপনার যে ইন্ডিভিজুয়াল যারা বর্জন করেছেন সে কিছু বলে নাই। কিন্তু যদি সেটা এন্ডোর্স না করেন, তাহলে দেখা যাচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্য পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ইন বাংলাদেশ, যে আপনার দলের ভিতরেই কিন্তু বিভিন্ন অঙ্গে দেখা যাচ্ছে সব রীতিতে কাজ করতেছে। কিন্তু এখানে দিস ইজ অনলি ফর দ্য ডিসিপ্লিনের একটা ঘাটতি, লিডারশিপ ডেফিসিট, এটা আমি বলবো। যে বিএনপির নেতৃত্বটা এমনভাবে চলে আসছে, এখানে ডেফিসিট হয়ে গেছে। কিন্তু এখানে এই তো প্রমাণ করতেছে এটাকে। এখন আসেন, এখন এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন, কিন্তু আপনি তো বর্জন করার সুযোগ নেই আর। এখন কি আপনার শপথ নেবেন? যে প্রশ্ন এসেছে যে এই যে 7টা সিট পেয়ে যে বেদ্যবিটা আপনারা করেছেন, জাতির সাথে তামাশা করেছেন, এখন কি আপনারা শপথ নেবেন? যদি শপথ নেন, নিতে পারেন, আরও বড় তামাশা হবে এটা। আর যদি না নেন, কি করবেন সেটা আপনাকে বলতে হবে। এই সুযোগটা ডক্টর কামাল হোসেনের সামনে বিরাট প্রশ্ন। কিন্তু এখানে এখন জাতির সামনে তাকে খোলাসা করতে হবে যে একক নেতৃত্ব যদি আপনি টিকিয়ে রাখতে চান, এখানে আমরা আশা করি ঐক্যফ্রন্ট থাকবে,
আমরা বিশ্বাস করি যেটা এই নির্বাচনের সাথে সাথে এটা শেষ হয়ে যাবে না, কারণ এটার একটা ভিত্তি আছে, সামনে আগাবেন। এবং কামাল হোসেন সাহেবকে যেভাবে আমি বলেছি, আপনার টকশোতে বলেছিলাম, তিনি হচ্ছেন আল্লাহর তরফ থেকে একটা আশীর্বাদ। এখন এই আশীর্বাদকে বিএনপি ধরে রাখতে পারবে না, আবার তিনি নিজেই মনে করবেন যে আমি তো যা দেখলাম বুঝলাম হলো না, এনাফ ইজ এনাফ, এই যে এনাফ ইজ এনাফ আসতেছে। আমরা যে হুঙ্কার শুনেছিলাম, এই যে আপনি বললেন আসম আব্দুর রবের কথা বললেন, কথা বলে আসতেছে, কিন্তু উনি তো নৌকা নিয়ে নির্বাচন করেছিলেন একবার, তো উনি তো নৌকে গিয়েছিলেন, তো এবার ধানের শীষে আসলেন। আমি তো এই জন্যই বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতা প্রশ্নটা নিয়ে নির্বাচন করেছিলেন না, না উনি মন্ত্রী হয়েছিলেন, উনি বোধহয় গভর্নমেন্ট বাই কনসেনসাস, উনি মশাল নিয়ে নির্বাচন করে পরে গভর্নমেন্ট বাই কনসেনসাস ঐকমত্যের সরকারের মন্ত্রী হয়েছিলেন সেখানে, প্রশ্ন ওই ছিল, ক্যাবিনেটে ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু মৌখিক হুঙ্কারগুলোকে আমরা দেখেছি, কিন্তু বাস্তব ভিত্তিতে সাংগঠনিক যে ব্যাপারগুলো সেগুলো আমরা দেখলাম। কিন্তু এবং জামাত সম্পর্কে আমি আগেও বলেছি, আপনি টকশোতে অনেক জায়গায় বলেছি আমি, যে জামাত যদি মনে যে মুক্তিযুদ্ধের বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত ছিল, তারা কিন্তু ক্ষমা চাইতে পারত, ক্ষমা কিন্তু চায়নি। এবং ডক্টর কামাল হোসেন সাহেবও কিন্তু যদি এটা ফিল করে থাকেন, ইন্ডিয়ান এক্সপ্রেস বলে থাকেন যে আমি অস্বস্তিতে আছি, আপনি কি তাদেরকে মেসেজ দিয়েছিলেন যদি থাকতেই চান, আমি তো মুক্তিযোদ্ধা, আমি তো বঙ্গবন্ধুর সৈনিক ছিলাম, আমি পররাষ্ট্রমন্ত্রী ছিলাম, এই সংবিধান আমার হাতে তৈরি হয়েছে, প্লিজ আপনারা ক্ষমা চান। তিনি বলেছেন কেন আমরা জানি না, কিন্তু যদি না বলে থাকেন আমি তাকে বলবো এখনো সময় আছে, অন্তত এই মেসেজটা আপনি জাতিকে দেন যে আমি তাদেরকে বলেছিলাম। বিএনপিকেও বলেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তারাও কিন্তু ক্ষমা চায়নি। এই যে ক্ষমা না চাওয়ার যে প্রবণতা দাঁড়ায় গেছে আমাদের এখানে, যে আমি যা করি সেটাই ঠিক, কার কাছে ক্ষমা চাবো আমি? এই যে মোগলতন্ত্র একটা ভাব, এটা বন্ধ করতে হবে কিন্তু এখানে। আমি সেই জন্যই বললাম যে অনেক কথা এসে গেছে এখানে, যেমন ডক্টর কলিমুল্লাহ বলেন, ভালো ভালো কথা বলেছেন, কিন্তু আমি কিন্তু তার অনেক কথার ভক্ত হয়ে গেছে এখানে এই এখন থেকে। উনি বলেছেন সাদা চোখে যা দেখেছি তাৎক্ষণিক এক ধরনের, এটা আরেকটা হলো পূর্ণাঙ্গ দেখে বিশ্লেষণ করে রিসার্চ গবেষণা করে আমরা ফলাফল দেব। আরেকটা বলেছেন যে আমেরিকা সম্পর্কে, দূতাবাস সম্পর্কে তারা একটা করবে ইন্টারনালি, এটা তাদের ডিসিশন মেকিং ব্যাপার আছে যেটা তারা করতেছে। তাহলে দেখা যাচ্ছে এই নির্বাচন নিয়ে তাৎক্ষণিক বক্তব্য যারা দিয়েছেন সেটাই সব না, গানি পাবো তো আসতে দেখি না কি বলে, তার সম্পর্কে বলা হয় তিনি কিন্তু অন্ধ না, তিনি দু চোখ দিয়ে দেখেন। তো তার রিপোর্ট আসলে আমরা বুঝবো যে তিনি কি দুই চোখ খোলা রেখেছিলেন না রেখেন। তিনিও একটা চ্যালেঞ্জের মধ্যে আসেন, কিন্তু এখন সব কিছু মিলে আমরা ওয়েট করি যেটা ইন্টারনাল অ্যাপ্রোচে যাচ্ছে, ইন্টারনাল অ্যাপ্রোচের অ্যাকশন রিঅ্যাকশনটা কি হয় দেখার ব্যাপার আছে। জি ডক্টর তিতুমির, একটু অর্থনৈতিক চ্যালেঞ্জ, এবং এখানে তো ডক্টর সিনহা কাকে পররাষ্ট্রমন্ত্রী করা উচিত, কার বিরোধী দলে থাকা উচিত, কার মন্ত্রী হওয়া উচিত নয়, কার ফাইন্যান্স মিনিস্টার বা হোম মিনিস্টার হওয়া উচিত, অনেক কিছু বললেন। তো সকলের অর্থনীতিবিদদের তো একটা যুক্তি থাকেই যে কে হোম মিনিস্টার হচ্ছে, কে প্ল্যানিং মিনিস্টার হচ্ছে। সো আপনার কোনো যদি এটা কোনো মুখ্য আলোচনার বিষয় হতে পারে না, কারণ হচ্ছে যে বাংলাদেশের আমরা যদি চিন্তা করি আমাদের আকাঙ্ক্ষাটা কি, আমরা হচ্ছে যে টেকসই স্থিতিশীল অর্থনৈতিক ধারায় যেতে চাই। মুশকিল হচ্ছে যে পৃথিবীতে মাত্র 22 থেকে 23টি দেশ মাত্র টেকসই স্থিতিশীল অর্থনৈতিক ধারায় আছে, আর কোনো দেশ নাই। OECD মেম্বার কান্ট্রিজগুলোর কথা বলছেন, আর কেউ নাই। কারণ কেন আমরা সবসময় ভুলে যাই একটা কথা, গ্রোথ রিভার্সাল, অর্থাৎ হচ্ছে যে আপনি উঠেন তারপরে পড়ে যান। যেমন আমাদের যদি দক্ষিণ এশিয়ায় চিন্তা করেন তাহলে ভারত, পাকিস্তানে উন্নয়ন দশক হয়েছিল, পাকিস্তানের গ্রোথ রেটকে কিন্তু এখনো বাংলাদেশ ছাড়াতে পারেনি। 1969-70 সালে 11% প্রবৃদ্ধি হয়েছিল। তারপরে আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, এবং এটা নিয়ে আপনার বড় অধিকাংশ, সেই জন্য আমরা বলি হকি স্টিক গ্রোথ রেট, অর্থাৎ হচ্ছে যে অর্থনীতিবিদরা বলেন যে কোনটা টেকসই থাকবে কোনটা টেকসই থাকবে না। তো এই যদি আপনি দেখেন প্রত্যেকটায় একটা বিষয়ে আপনার কথা বলবে, সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানও আমরা অর্থনীতিতে বলি যে এটাকে বলি সাফিসিয়েন্ট কন্ডিশন, অর্থাৎ হচ্ছে যে দরকারি শর্ত। এই দরকারি শর্ত যদি থাকে তাহলে প্রয়োজনীয় শর্ত যদি থাকে, অর্থাৎ হচ্ছে যে শ্রম, পুঁজি বা প্রযুক্তি, তাহলে প্রবৃদ্ধিটা স্থিতিশীল হবে। তার মানে হচ্ছে যে আমেরিকার যে প্রবৃদ্ধিটা যদি চিন্তা করেন তাহলে তার চেক অ্যান্ড ব্যালেন্স, অর্থাৎ জবাবদিহিতামূলকতাই তার প্রবৃদ্ধি ধরে রাখার বিষয়।
চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার কথা যদি চিন্তা করেন তাহলে হচ্ছে অর্ডার, অর্থাৎ হচ্ছে যে একটা প্রাতিষ্ঠানিক অর্ডার আছে। তার মানে আমাদের দেশে যে একচেটিয়াত্ব তৈরি হয়েছে, সেটি রাজনীতিতে বলেন, সেটি প্রশাসনে বলেন, সেটি রাষ্ট্রের সব বিভাগে বলেন, সেটা অর্থনীতিতে বলেন, সেখান থেকে আপনি কিভাবে প্রতিযোগিতামূলক পদ্ধতিতে যে আমাদের যে চ্যালেঞ্জগুলো কিন্তু সবার জানা, অর্থাৎ কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি ঘটছে, অর্থাৎ এ দেশে অধিকাংশ মানুষ বেকার হচ্ছে, নতুন কাজ তৈরি হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তিখাতের পুঁজি নিরাপত্তাহীনতায় ভুগছে, যার ফলে পুঁজি পাচার হচ্ছে এবং মোট দেশজ উৎপাদনে আপনার বিনিয়োগ স্থবির আছে। আমরা হু করে দেখছি যে বৈষম্য বেড়ে যাচ্ছে। আমরা দেখছি হচ্ছে যে আপনার দারিদ্র কমার হার কমে গেছে। উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় আপনার দারিদ্র পরিস্থিতি আরো বেড়েছে। এগুলো কিন্তু সবই সরকারি তথ্য। সরকারি তথ্যের সর্বশেষ যোগান যদি চিন্তা করেন যে 2020-21 সালে বলা হয়েছিল যে পোশাক রপ্তানি আমাদের $50 বিলিয়ন হবে, এখন সেটা কমিয়ে $11 বিলিয়ন কমিয়ে দেওয়া হয়েছে সরকারি হিসেবগুলো। তার মানে হচ্ছে যে, আর একটা বিষয় আমি বলে যে আপনি বলছিলেন যে হচ্ছে যে সংসদের নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু শপথ নেয় না, এরকম ঘটনা ব্রিটিশরা দেখিয়ে দিয়েছে। সবগুলো ব্রিটিশ পাবেন। সিন ফেন বলে একটা দল আছে উত্তর আয়ারল্যান্ডে, তারা হচ্ছে যে প্রিন্সিপাল অনুযায়ী তারা অংশগ্রহণ করে, তারপরে তারা দেখায় যে এই ব্রিটিশ প্রজাতন্ত্র তাদেরকে কিভাবে নিষ্পেষণ করছে, তার প্রতিবাদে তারা শপথ গ্রহণ করে না। এখন হচ্ছে যে এরকম নজির আরো আছে। তো সেইখানে যদি কথা হয় যে আপনার কিন্তু এইটার মূল বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে এই দেশটা আর একটা বড় রকমের ক্ষতি বলে আমি শেষ করব খুব সময় নেই। সেটা হচ্ছে যে আমরা ওই ছোটবেলায় যাত্রা দেখতাম বা অনেকেই দেখতো, এখন আর দেখে না। সেটা হচ্ছে যে বিবেক বলে একটা বিষয় ছিল। এখন যাত্রা দেখারও পরিমাণ কমে গেছে, বিবেকবান মানুষের সংখ্যা কমে যাচ্ছে। হয় আপনি আওয়ামী লীগ করেন, না হলে বিএনপি করেন। আপনি যে দল নিরপেক্ষভাবে দেশকে উন্নয়নের দিকে যেতে চান এবং এই একচেটিয়ার থেকে মুক্ত হতে চান, এই কথাটা কিন্তু আমাদের মনে রাখা দরকার। বিবেক, মানে দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবেন আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সব ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য, অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, ডক্টর সিনহামে সাইদ এবং প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিবুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আগামী দিনগুলো নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী কয়েকটা দিন, কেননা এখানে নতুন সরকার গঠিত হবে, কিভাবে হয়, কাদের নিয়ে হয়, সরকার পুরো পরিস্থিতিটাকে, এই ফলাফলকে কিভাবে নিজেরা নিচ্ছে, বিবেচনায় নিচ্ছে, সেগুলো দেখবার বিষয় আছে। বিরোধী পক্ষের প্রতিক্রিয়া সেটিও দেখবার এবং জানবার অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। গন্তব্য যখন যেখানেই হোক আমরা আছি। দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে, আমদানি ও রপ্তানিতে, কৃষকের ঘামে ভেজা ফসলের মাঝে, মাটি অথবা পিচ ঢালা পথে, টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্বত্র ছড়িয়ে নির্মাণ ও উন্নয়নে আছে অশোক লেল্যান্ড। আর তাই ব্যবহারের প্রয়োজনীয়তা বুঝেই আপনাদের পাশে আছে অশোক লেল্যান্ডের প্রতিটি গাড়ি। রাস্তার আস্থার প্রতীক ইফাত অটোস লিমিটেড।
জীবনের প্রয়োজনে বেস্টওয়ে সুন্দর আগামীর আহ্বানে বেস্টওয়ে জীবনের প্রয়োজনে বেস্টওয়ে জীবনের প্রয়োজনে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানে আনন্দ বিনোদন গড়ে উঠুক সবার প্রাণে বেস্টওয়ে জীবনের প্রয়োজনে বেস্টওয়ে গ্রুপ জীবনের প্রয়োজনে। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন তৃতীয় মাত্রা, পরিবেশিত হলো ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড, নিটল টাটা, বেস্টওয়ে গ্রুপ এবং কাই অ্যালুমিনিয়াম লিমিটেডের সৌজন্যে। জনপ্রিয় হয়ে উঠেছে দেশের নার্সিং পেশা। কাজের প্রতি আন্তরিক ও সেবার মানসিকতায় নার্সিং পেশায় আত্মনিয়োগ করে অনেকেই এখন নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন। দেশে বিদেশে কাজের ক্ষেত্র প্রসারিত হওয়ায় এ পেশা এখন হয়ে উঠেছে আকর্ষণীয়। নার্সিং শিক্ষায়ও এসেছে অনেক পরিবর্তন। রীতিমতো আধুনিক শিক্ষায় শিক্ষিত এখনকার